আগের দিন স্মরণ করিয়েছি। ঠিক আছে, চলো। সবাই সবাই মোটামুটি আগের ক্লাসে সব বুঝতে পেরেছিস? কারো কোথাও কিছু ডাউট রয়ে গেছে যে বক্রগতি কি, ঘূর্ণন গতি কি, হ্যাঁ, এগুলো সম্পর্কে কোথাও ডাউট রয়েছে তোদের? কেন, কোথায় গেছিলি? বুধবার কোথায় গেছিলি, কি জন্য? হ্যাঁ, দিয়ে কি গাড়ি বন্ধ ছিল? ডিটেলসে বলা সম্ভব না, আমি হালকা করে বলে দিচ্ছি। সবার প্রথম, আমাদের যে স্থিতি এবং গতি সেটা পুরোপুরি আপেক্ষক, ডিপেন্ড করবে আমি কোথা থেকে দেখছি তার উপর। যেমন ধর, স্থিতি বলতে কি বুঝিস? স্থির, যেমন আমার সাপেক্ষে যদি দেখিস, আমার সাপেক্ষে তোরা কি সব স্থির, বা তোদের সাপেক্ষে আমি কি স্থির? কিন্তু এটাই যখন পৃথিবীর সাপেক্ষে দেখব, কি বললাম, যখন সেটা পৃথিবীর সাপেক্ষে দেখবো তখন সেটা কি হয়ে যাবে? গতিশীল দেখবো। ধর পৃথিবীর বাইরে চাঁদ থেকে দেখছিস, তখন পৃথিবী তো গতিশীল, তাহলে আমরাও কি হয়ে যাবো? গতিশীল হয়ে যাবো। এই কনসেপ্ট থেকে বলা হয় স্থিতি এবং গতি আপেক্ষক মাত্র। আর একটা উদাহরণ কি দিয়েছিলাম, দুজন দুজন এটা ধর দুটো ট্রেন এদিকে যাচ্ছে, সেম দিকে যাচ্ছে, তো একই স্পিডে যাচ্ছে ধর, তো কি দেখবি, একটা ট্রেন থেকে অন্য ট্রেনের দিকে তাকালে মনে হবে ট্রেনটা কি হয়ে গেছে, থেমে গেছে। তো আমি কোথা থেকে দেখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যাকে বলে ফ্রেম অফ রেফারেন্স। যদি আমি ট্রেনটা থেকে দেখি, দেখবো এইদিকে ট্রেনটা থেমে আছে একই গতিতে একই দিকে গেলে। কিন্তু এই একই ট্রেনকে যখন একটা দর্শক প্ল্যাটফর্ম থেকে দেখবে, তখন কি মনে হবে দেখে, যে দুটো ট্রেন গতিশীল। তাহলে আমি কোথা থেকে দেখছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোথা থেকে দেখছি এটা ইম্পর্টেন্ট। এবং এই অনুযায়ী বলা হয় স্থিতি এবং গতি একটা আপেক্ষক। আপেক্ষক মানে কি, ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছি, এবং ওটা পার্টিকুলারলি মানে স্থির মানে পুরোপুরি স্থির এরকম হবে না। আবার কোনো বস্তু গতিশীল মানে পুরোপুরি যে গতিশীল সেটাও না। আমি কোথা থেকে দেখছি, অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্স থেকে আমাদের যে যেটা পাবো সেটাই হবে আমাদের স্থিতি এবং গতি। স্থিতি বলতে কি বোঝায়? সময়ের সাপেক্ষে কেউ যদি তার স্থান পরিবর্তন না করে তাকে বলা হবে স্থিতি। সময়ের সাপেক্ষে কেউ যদি স্থান পরিবর্তন করে তাকে বলা হবে গতিশীল। এটুকু আমরা পড়েছিলাম, এবং এরপর কয়েকটা গতি সম্পর্কে পড়েছিলাম। যেমন হচ্ছে সবার প্রথম কি, চলন গতি। চলন গতি সম্পর্কে কে কি বলতে পারবি, মনে আছে কতটা দেখি। চলন গতি মানে কি, যে বস্তুটা একটা মানে বস্তুটারই, ধর এই পেনটা যদি দেখিস, এই পেনটা যদি আমি একটা সরল রেখায় নিয়ে যাই, এবং প্রত্যেকটা পয়েন্ট এর, ভালো করে দেখবি, এর প্রত্যেকটা পয়েন্ট নির্দিষ্ট সময়ের অবকাশে কিন্তু একই দূরত্ব অতিক্রম করছে এবং একই দিকে যাচ্ছে। যদি পেনটাকে এই বরাবর ঘোরাতে থাকি, ভালো করে দেখবি, এরকম যদি সরল রেখায় যায়, পেনের প্রত্যেকটা পয়েন্ট একই সরল রেখা যাচ্ছে, চলন গতি হলো। কিন্তু যদি একটুখানি রোটেট করে যায়, তাহলে এই কণাটা দেখে এদিকে সরলো, এদিকের কণাটা এদিকে সরলো, তাহলে এদের দিক এবং এদের যে যাবার পজিশন দুটোই কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের গতিকে আমরা চলন গতি আর বলতে পারবো না। এইগুলো আমরা পড়েছিলাম, তাই তো। এরপর ঘূর্ণন গতি পড়েছিলাম, আর কি পড়েছিলাম, এর পাশাপাশি মিশ্র গতি পড়েছিলাম, বক্র গতি পড়েছিলাম, মানে চলন গতি বলা হয়। আর একটা কি আছে, একটা বলেছিলাম বৃত্তীয় গতি, ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, একটা বৃত্তীয় গতি। ধর কি বুঝিয়েছিলাম, এখানে দেখ, যেমন পৃথিবীটা কি করছে দেখ, এ নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে দেখ নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, আবার এর সূর্যকেও প্রদক্ষিণ করছে। যদিও এখানে সূর্য এইভাবে ঘোরে না, এটা ভাবিস না, সূর্যের যে ঘূর্ণন এটা এভাবে হয় না, এটা জাস্ট অ্যানিমেশনের জন্য দেখানো, ফর দ্য সেক অফ দিস অ্যানিমেশন। তো পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, একটা দেখ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলে তখন তাকে কি বলবো, বৃত্তীয় গতি। তাহলে ঘূর্ণন গতিটা কি, দেখ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একটা লাট্টুর মতো ঘুরছে না, ঘুরছে না, তো সেই জিনিসটাকে আমরা কি বলবো, কি বলবো, এটাকে বলবো ঘূর্ণন গতি। একটা হলো বৃত্তীয় গতি, বৃত্তপথে ঘুরবে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। আর একটা হচ্ছে ঘূর্ণন গতি, যেটা হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরবে, মানে এই পেনটা যদি এরকম নিজের অক্ষের চারিদিকে ঘুরে, একে বলবো ঘূর্ণন গতি। আর যখন এইভাবে রোটেট করবে তখন তাকে কি বলবো, বৃত্তীয় গতি।
এতখানি আমরা বুঝেছিলাম, তাই তো? এর পাশাপাশি মিশ্র গতি বুঝেছিলাম। মিশ্র গতিতে আমাদের কি ছিল, একটা সাইকেলের চাকা, যেমন সাইকেলের চাকা এরকম ঘুরতে 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 সামনের দিকে এগিয়ে যায়। তো এখানে যখন নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এখানে কি হচ্ছে, কেমন গতি, ঘূর্ণন গতি হচ্ছে। ঘূর্ণন গতির সাথে সাথে সাইকেলটা সামনের দিকে এগোচ্ছে, তার চলন গতি হচ্ছে। এই দুটো জিনিসের যে মিশ্রণ, যে সরলরৈখিক একটা গতি হলো সরলরেখা বরাবর, আর একটা হচ্ছে যে বৃত্তীয় গতি, এই সরি ঘূর্ণন গতি, এই দুটোর মিশ্রণে কি তৈরি হলো, মিশ্র গতি তৈরি হলো। এগুলো আমরা পড়েছিলাম। এর পাশাপাশি আর কি পড়েছিলাম, আর কোনো গতির সঙ্গে সরল রৈখিক দোলগতি, যাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এটা কি বলেছিলাম, যে একটা পয়েন্ট থেকে ফিক্স করে কোনো বব যদি এই বরাবর একবার এদিকে আসে, এখান থেকে ধর ছেড়ে দিলাম, এই নির্দিষ্ট সময় অবকাশে একবার, এটাকে বলা হয় সাম্যাবস্থান, একবার এদিকে যাবে, আবার কি আসবে, এদিকে ফিরে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে, যেটা পেন্ডুলামের ক্ষেত্রে আমরা দেখেছি, ঘড়ির পেন্ডুলাম। তো এই ধরনের গতিকে আমরা কি বলবো, এই কি বলে, সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার হয়েছে না হয়নি? দোলগতি, সরল রৈখিক দোলগতি। এতক্ষণের মধ্যে কারো কোথাও ডাউট আছে? নেই। আমরা সরণ এবং দূরত্বের মধ্যেও কিছুটা আলোচনা করেছিলাম, যেটা সম্পর্কে আজকে ইন ডেপথে আরো আমরা পড়ব। দুটো জিনিস তোদেরকে বুঝতে হবে। সবার প্রথম হচ্ছে সরণ, আর একটা হচ্ছে দূরত্ব। একটা হচ্ছে সরণ, আর একটা হচ্ছে কি দূরত্ব। ক্যামেরা সব দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখা যাচ্ছে মোটামুটি। এইবার সরণের ইংলিশ টার্মসটাও তোরা জেনে রাখ। কি বলেছিলাম আগের দিন, ডিসপ্লেসমেন্ট। কি বলেছিলাম? আর দূরত্বকে কি বলেছিলাম রে? ডিস্টেন্স। সুরঞ্জন এসছে আজকে? এটাকে কি বলেছিলাম? ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। একটা কণা তার শুরুর অবস্থান থেকে মোট যতটা গেল, পুরোটাকে আমরা বলবো কি, দূরত্ব। মোট যতটা যাবে এই পুরোটাকে আমরা কি বলবো, দূরত্ব বলবো। মোট যতটা যাবে, এটা কিন্তু সংজ্ঞাতে আবার লিখবে না, ঠিক আছে? সংজ্ঞা বই থেকে পড়বে। মানে আমি জাস্ট কোর কনসেপ্ট, অঙ্কগুলো করতে গেলে যে কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টটা বোঝাচ্ছি, যে দূরত্ব মানে কি বুঝো। দূরত্ব মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মোট যতটা গেল সেটাই হয়ে যাবে কি, দূরত্ব। হয়েছে? তাহলে সরণ জিনিসটা কি, এই দুটো, প্রথম পজিশন আর দ্বিতীয় পজিশন, মানে শুরুর সময় এবং অন্তিম সময়, এই দুটোকে যদি একটা সরল রেখা থেকে জয়েন করা যায়, কি বললাম, শুরুর অবস্থান এবং অন্তিম অবস্থান, এই দুটোকে একটা সরল রেখা বরাবর জুড়ে দিলে, সরল রেখা মানে কি, মানে সরল রেখা সবসময় কি করবে, শর্টেস্ট ডিস্টেন্স, সব থেকে ছোট যে দূরত্ব সেইটাকে বোঝা একটা সরল রেখা দিয়ে। তো সেইটা যদি দেখি, যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য এন্ডিং পয়েন্ট, অর ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট, এই দুটোর মধ্যে যে গ্যাপটা পাবে সেটাই হয়ে যাবে সরল। দূরত্ব সম্পর্কে আর একটা কি বুঝেছিলাম, দূরত্ব হচ্ছে স্কেলার। দূরত্ব কি পড়েছিলাম, স্কেলার রাশি। আর সরণ সম্পর্কে কি পড়েছিলাম, এটা একটা ভেক্টর রাশি। এটাও মনে রাখবি, দূরত্বে যদি দিক, দূরত্ব মানে স্কেলার, এর সাথে দিক নির্দেশক প্রপার্টি যখন অ্যাড হয়ে যাবে তখনই সেটা কি কি বলবো আমরা, সরণ। এটাও একটা বলা হয় যে দূরত্বের সাথে দিকের যখন একটা কনসেপ্ট মিলেমিশে যাবে তখন সেটা আর দূরত্ব বলতে পারবো না, তখন সেটা সরণে কনভার্ট হয়ে যাবে। এ সম্পর্কিত কয়েকটা আমরা গাণিতিক উদাহরণ করেছিলাম আগের ক্লাসে, সেগুলো আমরা একবার রিভিশন করে নেব। এবং সবার প্রথম আমরা কি করেছিলাম, একটা পয়েন্ট আছে এ, একটা পয়েন্ট আছে বি, এই দুটোর মধ্যে যে জয়েনিং লাইন, এই জয়েনিং লাইনটার ধর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ধর 5 মিটার। একটা কণা সবার প্রথম কি করলো, ধর এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে গেল,
অর্থাৎ এ থেকে বি এর দিকে গেল এবং তারপর বি থেকে এতে এলো। এক্ষেত্রে এর সরণ কত হবে, দূরত্ব কত হবে? দূরত্ব 10, সরণ 5। মোটেই নয়। সরণ মানে কি আমি বলেছি, শুরুর পজিশন আর অন্তিম পজিশনের মধ্যে যে গ্যাপটা থাকবে, এখানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে সেই থেমেছে, তাহলে সরণ কত? দূরত্ব দূরত্ব টোটাল দেখ 5 গেছে, 5 এসছে, মানে টোটাল কত হয়ে গেল? 10। অবশ্যই মিটার। একক ছাড়া কোনো রাশি এগুলোর ক্ষেত্রে হয় না। একক গুণ ভৌত রাশি হয়, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু জেনারেলি একক যাদের আছে তাদের একক লিখতেই হবে, নাহলে কিন্তু কাটা যাবে। ভৌত বিজ্ঞানের অঙ্কে একক লেখাটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারি। অঙ্ক সলভ করে দিলাম তারপর হয়ে গেল সেটা না, সবসময় এককের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। বোঝা গেছে না যায়নি? এইবার একটা কণা সম্পর্কে আমরা দেখেছিলাম যে ধর একটা কণা আছে, যে কণাটা এরকম বৃত্তপথে, এটা ধর এ বিন্দু, পুরোটা ঘুরে আবার এ বিন্দুতেই চলে এলো, তখন সরণ 0। কিন্তু এর যদি বলি টোটাল কত অতিক্রম করলো দূরত্ব, দূরত্ব কিন্তু 0 কখনো হয় না। যখন ও থেমে আছে তখনই অতিক্রান্ত দূরত্ব 0। ও যদি একটুকু মুভ করে যায় তাহলে দূরত্ব আর 0 হয় না। সরণ 0 হতে পারে, সরণ 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মনে রাখবে এটা। সরণ তিনটেই হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। কিন্তু দূরত্ব সবসময় পজিটিভ হবে। 0 কখন হবে? যখন ও স্থির রয়েছে তখন অতিক্রান্ত দূরত্ব 0। কিন্তু যখনই একটুকু সরে যাবে কোনো জায়গা থেকে, তখন দূরত্ব সবসময় ধনাত্মক, ঋণাত্মক হয় না। এক্ষেত্রে আমি ঋণাত্মকের কনসেপ্টটা বলে দিই। ধর শুরুর পজিশন এটা, এ এ থেকে গেছে, আরেকটু আমি অ্যাডভান্স জায়গায় ঢুকছি। এটা হচ্ছে পজিশন এ। এই পজিশন এ থেকে পজিশন বি এর দিকে ধর একটা কোণা গেল, হয়েছে? ভালো করে বুঝে নিবি এটা। পজিশন এ থেকে পজিশন বি এর দিকে ধর গেল, এ থেকে বি গেল, বি থেকে সি বিন্দুতে এলো। এই বিন্দুটার নাম কি দিলাম? সি বিন্দু। এই যে গ্যাপটা, এই গ্যাপটা ধর 5 মিটার, আর এটা হচ্ছে 2 মিটার। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে তোদেরকে বলতে হবে টোটাল যে যাত্রা, এখানে গেছে আবার সি বিন্দুতে এসছে, টোটাল যাত্রায় সরণ কত আর দূরত্ব কত? সরণ 2 মিটার আর দূরত্ব 7 মিটার। ভুল। দূরত্ব মানে আমি কি বলেছি, টোটাল কতটা গেছে। তাহলে টোটাল কতটা যাবে, এখান থেকে এটা 5 মিটার গেল, তাহলে দূরত্ব কত হবে? 5। আবার এখানটা তো 5 আছে নাকি, 5-এ ফিরে এসছে তো, আবার এদিকটা 2 মিটার গেল, তাহলে টোটাল কতটা গেল? সরণ কত হবে? ভুল। 7 মিটার। ভুল। 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 না, এটা 7 হবে, গ্যারান্টি 7। হ্যাঁ। এই দিকেও যখন গেছে, এদিকটা তার ধনাত্মক সাইড, এর এই পজিশন থেকে স্টার্ট করেছে, এদিকটা পজিটিভ সাইড, তাহলে এই দিকটা উল্টো দিকে আমাকে নেগেটিভ সাইড ধরতে হবে। ভেক্টর কোয়ান্টিটির এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যে পজিশন থেকে শুরু করেছে তার একটা দিক যদি পজিটিভ হয়, উল্টো দিক কি হবে? নেগেটিভ। তাহলে সরণ কত হবে? ইনিশিয়াল পজিশন এটা, এন্ড পজিশন এটা, গ্যাপ কত দেখতে পাচ্ছিস? 2 মিটার। ঠিকই বলেছিস, কিন্তু একটা নেগেটিভ 2 উল্টো দিকে, -2। মাইনাস চিহ্নটা ভেক্টর কোয়ান্টিটিতে পুরোপুরিভাবে দিক নির্দেশ করে, যে কণাটা যেদিক থেকে শুরু হয়েছিল তার উল্টো দিকে এসে থেমেছে। বল বোঝা গেছে না যায়নি? কারো কোথাও অসুবিধা আছে এতক্ষণের মধ্যে, সরণ, দূরত্ব এসবের মধ্যে? এবার আমরা পড়বো একক এবং মাত্রা। এই অঙ্কটা আমাদের করতে হবে, আরো 2-3টে এক্সাম্পল আমি করাবো, ঠিক আছে? চলো, সরণের সবার প্রথম, সরণ এবং দূরত্ব এই দুটো কোয়ান্টিটি, সরণ এবং দূরত্ব এই দুটোরই একক আমরা কি জানবো? মিটার হচ্ছে এসআই পদ্ধতিতে, আর সেন্টিমিটার হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এর মাত্রা বের করার জন্য আমরা কি বলবো? মাত্রা। খুব প্র্যাকটিস করেছি আমরা, প্রচুর প্রচুর প্র্যাকটিস করেছি মাত্রা সম্পর্কে।
তো সেই মাত্রা এটা শুধু লেন্থের উপর ডিপেন্ড করে, তাই তো? এবার যে কোনো মেকানিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে মনে রাখবি, যে কোনো মেকানিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা এম, এল, টি এই তিনটে জিনিস দিয়ে মাত্রা নির্ধারণ করি। কি বললাম বোঝা গেছে? তো সবার প্রথম আমরা এমএলটি লিখে নেব যে কোনো ক্ষেত্রে, আগেও যা পড়েছিস এমএলটি লিখে নেব। শুধু এটা লেন্থের উপর ডিপেন্ড করে তো, দূরত্বের একক কি মিটার পড়েছিস তোরা, শুধু লেন্থের উপর ডিপেন্ড করছে। সো এল এর মাথায় এক থাকবে, এক থাকলে আমরা লিখি না, বাকিগুলো কি হয়ে যাবে। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে এটার মধ্যে? তাহলে সরণ এবং দূরত্ব দুটোর ক্ষেত্রে মাত্রা কি হবে, মাত্রীয় সংকেত কি বলবো আমরা, ডাইমেনশন যাকে বলি, এম এল, M0 L T0। কি বললাম বোঝা গেছে এতটা? কারো কোথাও অসুবিধা আছে? এবার কয়েকটা আমরা নিউমেরিক্যালস করে নেবো এই সম্পর্কিত একেবারে। সবার প্রথম নিউমেরিক্যালস যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আহ ধরে নে, আগে এটা কর, একটা বৃত্ত আছে ধর, ঠিক আছে, একটা পয়েন্ট ধর এটা এ রয়েছে, এক্স্যাক্টলি এর যে ব্যাস, এর ব্যাস বরাবর ধর বি পয়েন্ট আছে, এই কেন্দ্রটা হচ্ছে ও। অঙ্কটা বোঝা গেছে এতখানি? এই যে দূরত্বটা ওবি হচ্ছে 7 মিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার একটা কণা বি, এখানটা সি পয়েন্ট দিলাম, বি থেকে, সরি, এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে, সি থেকে এ এসছে। পথটা বুঝতে পেরেছিস? এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে, সি থেকে এ গেছে। কেন বলবো? এই তো 7 মিটার বলে দেওয়া আছে। এক্ষেত্রে সরণ কত আর দূরত্ব কত? সরণ কত, দূরত্ব কত? সরণ মানে আমি কি বলেছি, টোটাল যতটা যাবে পুরো জিনিসটাকে আমরা কি করব, ক্যালকুলেশনে নেব। আর সরি, এক্সট্রিমলি সরি, দূরত্ব মানে কি বলেছি, টোটাল যতটা যাবে সেটাকে আমরা ক্যালকুলেশনে নেবো। আর সরণ মানে কি বলেছি, দুটো পজিশনের মধ্যে যে গ্যাপ। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে? তাহলে এখান থেকে সবার প্রথম আমরা যদি সরণ দেখি, বলতো কোন পয়েন্ট থেকে শুরু করেছিল, শেষ করেছে কোথায়? সরণ কত হবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? দূরত্ব কি করে বের করব? বৃত্তর দেখ, এই যে এটাকে কি বলা হয়, পরিধি বলা হয়। বৃত্তের পরিধি বরাবরে গেছে, কিন্তু কি পুরো বৃত্তটা কভার করেছে? কতটা গেছে? অর্ধবৃত্ত। তার মানে আমি যদি দেখি পুরো বৃত্তটার ফর্মুলা কি জানি, 2πr। এই যে পুরো বৃত্তটার যে পরিধির ফর্মুলা 2πr, এর কতটা গেছে? হাফ গেছে। এই যে এতটা এসছে, এই হাফ যাওয়ার জন্য পুরো দূরত্ব কি হবে, 2πr, পরিধির হাফ হাফ গেল। বল এতটা বোঝা গেছে? কিন্তু এখানে মজার বিষয় আছে, এ থেকেও তো বি পয়েন্টে গেছে না, যায়নি? তাহলে এ থেকে বি এর দূরত্ব কত বলতো? এটা যদি ব্যাসার্ধ 7 হয়, এদিকটাও 7, তাহলে ব্যাসের দূরত্ব কত হয়? 7 7 14 মিটার। এবার এখান থেকে 2 2 কেটে গেল, পায়ের মান কত জানিস? 22-এর 7। আর এর ভ্যালু কত দিয়েছে এখানে? 7 প্লাস 14, 7 7 কেটে গেল, 22 প্লাস 14 36 মিটার। কে বুঝতে পারিস না অঙ্কটা? বোঝা গেছে? প্রত্যেকে নোট ডাউন করবে। যত রকমের অঙ্ক দেয়, যে যত ভালো অঙ্কের সলভ করতে পারবি ভৌত বিজ্ঞানে, তার তত ভৌত বিজ্ঞান স্ট্রং হবে। শুধু থিওরি পড়ে ভৌত বিজ্ঞান কিন্তু হবে না। যত ডেপথে যত রকমের অঙ্ক প্র্যাকটিস করতে পারবি ততই তোদের জন্য ভালো। আর যত রকমের অঙ্ক আছে আমি কিন্তু সব প্র্যাকটিস করাবো। কি বললাম বোঝা গেছে? তাড়াতাড়ি করবি একটু।
কারো কোথাও এতখানি অসুবিধা আছে? লেখা হয়ে গেছে? দাদা আগের পেজটা আবার খুলুন। হয়েছে? চলো, এরপর একটা আমি অঙ্ক দিচ্ছি, যে অঙ্কটা রিলেটেড টু পাইথাগোরাস থিওরেম। আগে থেকেই বলে দিলাম যাতে তোদের করতে সুবিধা হয়। এটা 3 মিটার, এটা 4 মিটার, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি। অঙ্কটা বোঝা গেছে? একটা কণা এ থেকে বি গেছে, ঠিক আছে, তারপর বি থেকে সি গেছে, বি থেকে আবার সি তে গেছে, এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে। বোঝা গেছে? এক্ষেত্রে সরণ কত আর অতিক্রান্ত দূরত্ব কত? আবার বি থেকে বি গেছে? না না, বি থেকে বি যায়নি, মানে বি থেকে সি তে গেছে। অতিক্রান্ত দূরত্ব কত? এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে। বি থেকে সি গেছে, সি। অতিক্রান্ত দূরত্ব কত হবে? আগে সরণটা বল কত হবে? হুম, 3 মিটার। একদম ঠিক বলেছিস, কারণ এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে। শুরু করেছে কোথা থেকে? এ থেকে। শেষ করেছে কোথায়? সি থেকে। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 3 মিটার। তাহলে সরণে কোনো ঝামেলাই নেই। এখানে কত পেয়ে গেলাম? বল, বুঝতে পেরেছিস না পারিসনি? এইবার অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি 4 মিটার জানি, কিন্তু এটা জানি? এটা জানি? বিসি এর দৈর্ঘ্য জানি? জানি না তো। 25 তাহলে তাহলে এই বিসি এর আগে আমাকে লেন্থ বার করতে হবে। আচ্ছা বল, বিসি এখানে যেটা আছে এটা কি অতিভুজ? হ্যাঁ। অতিভুজের ফর্মুলা কি জানি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক তো? এইবার লম্ব স্কয়ার করলে এখানে, এখানে লম্ব মানে কি 3, তাই তো? 3 স্কয়ার করলে কত হয়? 9। আর 4 স্কয়ার হচ্ছে 16, 16 আর 9 কত? 25, রুট 25। তাহলে কত পেলাম? 5 মিটার। বল, ক্লিয়ার হয়েছে না হয়নি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার হয়। এটা আমরা পাইথাগোরাসের থিওরেম থেকে জানি, বা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি। তাহলে তুই যদি এদিকে দেখিস, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এটা তো অতিভুজ নাকি? তাহলে অতিভুজের ভ্যালু বার করলে স্কয়ারটাকে বোথ সাইডে স্কয়ার রুট করতে হবে। তাহলে অতিভুজ আমরা কত পাবো? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেটাই আমি বললাম। দেখ, লম্ব দিয়ে দিয়েছে 3, 3 স্কয়ার মানে 9, আর ভূমি দিয়ে দিয়েছে 4, 4 স্কয়ার মানে 16। 16 আর 9 25 হয়ে গেল। দিয়ে কত পেয়ে গেলাম ভ্যালুটা? 5 মিটার। তাহলে বিসি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 5 মিটার। এইবার তোরা অতিক্রান্ত দূরত্ব বার করতে পারবি। কি করবি? এদিকে 4 মিটার গেছে, এদিকে 5 মিটার গেছে, দুটোকে যোগ করে দে। 4 প্লাস 5 মানে 9 মিটার হলো অতিক্রান্ত দূরত্ব। এতখানি বোঝা গেছে? ওকে, নোট ডাউন করবো। বল, আমি বোথ সাইড বর্গমূল করলাম। করতে পারি তো?
তাড়াতাড়ি কর। হয়েছে? এরপর আমি একটা প্রশ্ন করছি, কে বলতে পারিস দেখি, এই যে এই কনসেপ্টের উপরেই বেস করে ভালো করে ভেবে বলবি, ঠিক আছে? যে আহ, দূরত্ব আর সরণ এর মধ্যে কার মান সবসময় বেশি থাকবে? হয় বেশি হবে, নাহলে সমান হবে। সরণ আর দূরত্ব, সবসময় দূরত্ব বেশি। সমান হতে পারে কখনো? সরণ আর দূরত্ব কি কখনো সমান হতে পারে? একটাই কন্ডিশন আছে যেখানে সরণ আর দূরত্ব সমান হয়, বলতে পারবি কেউ? কেউ কি বলতে পারবি? বল। কোনো বস্তু যদি সময়ের সাথে যদি কোনো জায়গায় স্থান পরিবর্তন যদি না করে তখন দূরত্ব জিরো হবে, তখন সরণও জিরো হবে। একটাই কন্ডিশন যেখানে হচ্ছে সরল রেখায় চললে, সরল রেখায় চললে, সরল রেখায় যদি চলে, এ বিন্দু থেকে বি বিন্দু, ধর এটা যদি 5 মিটার হয়, দূরত্ব 5 মিটার, সরণও তো 5 মিটার। একই দিকে, একই দিকে, একই সরলরেখা বরাবর যদি দুটো কণা চলতে থাকে, চলমান হয়, তাহলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমান হবে। বল, ক্লিয়ার হয়েছে না হয়নি? কারো কোথাও অসুবিধা আছে? এই জায়গা সম্পর্কে কারো কোথাও অসুবিধা আছে কি? ওটা তো কণা চলনই হয়নি কিছু, কণা তো নড়েইনি। না নড়লে তো সরণ দূরত্ব সবই তো সমান। ওই কন্ডিশনটা না হওয়াই ভালো, কারণ আমরা যখন গতি সম্পর্কে পড়ছি, ওটা তো স্থিতিশীল। স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ বা দূরত্ব আবার কি? স্থিতিশীল মানে তো সে স্থির রয়েছে, আগে তাকে তো চলমান হতে হবে, তারপর তো সরণ দূরত্ব গতিবেগ সব ক্যালকুলেট করব। তাহলে একটাই কন্ডিশন আছে যেখানে সরল রেখায় যদি চলে, তখন কি হবে? সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান হবে। কারো কোথাও অসুবিধা আছে এতখানির মধ্যে? কখনো কখনো কি সরণ দূরত্বের থেকে বেশি হতে পারে? সরণ কি কখনো দূরত্বের থেকে বেশি হতে পারে? না। হয় সমান হবে, হয় সমান হবে, নাহলে দূরত্ব বেশি হবে। অলওয়েজ সমান কখন হবে? একমাত্র সরলরেখায় চললে। না হলে কি হবে? সবসময় দূরত্ব বেশি হবে। এর বাইরে আর কোনো কন্ডিশন হতে পারে না। এইবার দুটো ভৌত রাশি সম্পর্কে আমরা পড়ব, যেমন সরণ আর দূরত্ব। কেউ যদি এই দুটো জিনিস খুব ভালো করে বুঝে গিয়ে থাকিস, তার ক্ষেত্রে দূরত্ব, এই সরি, গতিবেগ এবং দ্রুতি, এই দুটো জিনিস বোঝা খুব সহজ হবে। একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে গতিবেগ। দ্রুতি মানে কি? স্পিড। ইংলিশ টার্মসটা হচ্ছে স্পিড। ভেলোসিটি। গতিবেগ মানে কি বলা হয়? ভেলোসিটি। ইংলিশ টার্মস গুলো জেনে রাখবি। কেন বলছি? যে ধর ইন ফিউচার যদি কোনো কিছু মানে পড়াশোনা করতে হয়, তখন ইংলিশের বই তোকে পড়তে হবে, এবং ইংলিশ টার্মস গুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার আছে? সো এখানে দ্রুতি এবং গতিবেগ, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, এবং আমরা এই দুটো জিনিসকে খুব ডেপথে বুঝবো। দ্রুতি আর গতিবেগ ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা ক্লিয়ার? এখানে দ্রুতি বলতে যেটা বোঝায়, দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব, অবশ্যই অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কি বললাম? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতিবেগের ক্ষেত্রে কি হয়? সরণ বাই সময়। কি হয়? এবার তোরা সরণ আর দূরত্ব সম্পর্কে তো তোরা পড়েইছিস। কি ক্লিয়ার তো? তাহলে দূরত্ব বাই সময় হলে হবে দ্রুতি বলবো, সরণ বাই সময় হলে গতিবেগ বলবো। দ্রুতিকে আমরা বলবো স্কেলার রাশি, দ্রুতিকে বলবো আমরা স্কেলার রাশি, আর গতিবেগকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। এতখানি ক্লিয়ার হয়েছে?
হয়েছে এতটা? এর একক কি করে বের করবো আমরা? এর একক, দেখ একক বার করার পদ্ধতি আমরা প্রচুর আলোচনা করেছি। এখন এবার তোদের নিজেদেরকে এককগুলো বলতে হবে। দেখ এখানে দূরত্ব আছে উপরে, তাহলে দূরত্বের একক কি? এসআই পদ্ধতিতে আগে বের করি। মিটার। এসআই পদ্ধতির দূরত্বের একক কি? মিটার। এসআই পদ্ধতিতে সময়ের একক কি? সেকেন্ড। একদম সবেতেই সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে একক কি হবে? মিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে কি হবে? সেমি পার সেকেন্ড। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? সেমি পার সেকেন্ড। আচ্ছা গতিবেগের একক আর দ্রুতির একক দেখ সমান, সরণের এককও কি হয়? মিটার হয়, সময়ের এককও সেকেন্ড হয়। তাহলে এই দ্রুতি আর গতিবেগের ক্ষেত্রে দেখ এককগুলো সেম, তাহলে একক সেম হলেও রাশি দুটো তো আলাদা হতে পারে না? পারে না? পারে তো। যে একক সেম মানে দুটো রাশি সেম হয়ে যাবে এরকম ভাবার কোনো দরকার নেই। একক সেম হলে রাশি দুটো আলাদা হতে পারে, হতে পারে এমন যে রাশি দুটো সেম, কিন্তু জেনারেলি দেখা যায় যে একক সেম হলেও রাশিগুলো সেম নাও হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে। উদাহরণ এটা দিতে পারিস, আগের ক্লাসে আমরা মানে একটু আগেই পড়েছি আমরা তোর সরণ এবং দূরত্ব, এর ক্ষেত্রেও দেখ এককগুলো সেম ছিল কিন্তু রাশি দুটো অন্য ছিল। এতখানি ক্লিয়ার হয়েছে? এতখানি ক্লিয়ার হয়েছে না হয়নি? হুম, হ্যাঁ, দূরত্ব বাই সময়ের একক। নেক্সট, এইবার এটা নোট ডাউন হয়ে গেছে। এইবার নেক্সট যেটা আমরা করব, সবার প্রথম যে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা বুঝবো সবার প্রথম, সমদ্রুতি সম্পন্ন বস্তু, প্রশ্নটা লিখবি খাতায়, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হতে পারে? সমবেগ সম্পন্ন হতে পারে কি? হতে পারে কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সব সময় কি হবে? সব সময় দ্রুতি আর বেগ সমান হবে? দ্রুতি মানে কি বলেছি আমরা? দ্রুতি মানে, আগে এটা বল, দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা বলেছি আমরা, ঠিক। আর গতিবেগ মানে আমরা কি বলেছি? সরণ বাই সময়। এটার সংজ্ঞা যদি আমরা দেখি, একক সময়, নিচেরটাকে সবসময় আমরা এক করে দিই সংজ্ঞা বের করার জন্য, ঠিক আছে? একক সময়ে কোনো কণা যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি? দ্রুতি। একক সময়ে কোনো কণা যতটা সরণ হয় তাকে কি বলবো? গতিবেগ। এইবার যে জিনিসটা বলছি ভালো করে বুঝবি। ধর এটা টাইমকে আমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছি, ঠিক আছে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম একটা কণা যাচ্ছে, আমি ঘড়ি ধরে দেখছি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম যাচ্ছে কণাটা সময়ের অবকাশে। ধর কণাটা সরলরেখা বরাবরই গেল, তাহলে সরণ, ভালো করে দেখবি, সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান হবে। একটু আগেই তো বললাম যে সরল রেখা বরাবর যদি গতিশীল থাকে তখন দূরত্ব আর সরণ দুটো কি হয়ে যায়? সমান হয়ে যায়। কেয়া কি বললাম? কি বললাম বল? শুনছিস না কেন ক্লাসের পড়াটা? কি বললাম আমি? যে সরল রেখায় যদি গমন করে কোনো কণা, তাহলে সেক্ষেত্রে কি হবে? যে অতিক্রান্ত দূরত্ব মানে ও যতটা দূরত্ব গেল দেখ ততটাই সরণ হচ্ছে, তাই তো?
তাহলে এর ক্ষেত্রে পার্টিকুলারলি যদি দেখিস, তাহলে সরণ আর দূরত্ব সমান হচ্ছে, ওই জন্য সময় দিয়েও ভাগ করলে কি হবে, দ্রুতি আর গতিবেগ সমান হবে। এইবার সেকেন্ড কন্ডিশন আমরা দেখব, ধর একটা বৃত্তপথে ঘুরছে, কি বললাম, একটা ধর বৃত্তপথে কোনো কণা ঘুরছে। বৃত্তপথে কণা যদি কোনো ঘুরতে থাকে, ভালো করে বুঝবি, এটা ধর 1 সেকেন্ডে এর পজিশন, এটা 2 সেকেন্ড পরের পজিশন, 3 সেকেন্ড পরে পজিশন। এ ধর এই যে 1 সেকেন্ডের গ্যাপ, এটাতেও 2 মিটার গেছে, এই যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এখানেও 2 মিটারই গেছে। তাহলে বল আমাকে, এ সময়ের অবকাশে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি সেম? সরণ কি সেম? সরণ কিন্তু ভেক্টর রাশি, মনে রাখবি সবসময়। ভেক্টর রাশির ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, 1 সেকেন্ড এও যাচ্ছে, 1 সেকেন্ডে 1 মিটার এও যাচ্ছে, 1 সেকেন্ডে 1 মিটার এও যাচ্ছে। ভালো করে দুটো বুঝবি কিন্তু। ধর একটা কণা আছে, এখান থেকে এত পর্যন্ত গেল, 1 সেকেন্ডে এতটা গেল। আর একটা কণা আছে 1 সেকেন্ডে ঠিক এক্স্যাক্টলি অতটাই গেল, ধর 2 মিটার গেছে, এখানেও 2 মিটার গেছে, কিন্তু এর অভিমুখ কোন দিকে, এইদিকে, এর অভিমুখ এইদিকে। আমি বলবো দ্রুতি সমান। দ্রুতি কোনো ডিরেকশনের উপর ডিপেন্ড করে, কারণ এটা স্কেলার রাশি। ও শুধু দেখবে 1 সেকেন্ডে কতটা গেল, বা একক সময়েও কতটা গেল, এটাই হবে তার দ্রুতি। একক সময়ে যদি দুটো কণা এও 2 মিটার যায়, এও 2 মিটার যায়, তখন আমাদের কি হয়ে যাবে, দ্রুতিটা সমান হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, দ্রুতিটা সমান হয়ে যাবে। ভালো করে বুঝবি। এবার ধর কোনো কণা বৃত্তপথে ঘুরছে, এবার বৃত্তপথে গেলে কি হয়, মজার বিষয় হচ্ছে, এই যে বৃত্তপথে দেখছিস, এই কণাটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, এর যে গতিবেগ, এর যে ডিরেকশন, এর ডিরেকশন সবসময় কেন্দ্র থেকে কি হয়, ট্যানজেন্ট বরাবর হয়, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যখন এই পজিশনে থাকবে এইদিকে হবে, এই যখন এই পজিশনে মুভ করবে এই দিকের গতিবেগ হবে এই দিকে, ডিরেকশন হবে এই বরাবর। তাহলে বল, মান একই থাক, ভেক্টর রাশি হলে কি হয়, মান অভিমুখ দুটোই সেম হতে হবে, তবে দুটো রাশিকে আমি বলবো সমান। এক্ষেত্রে দেখ, বারবার করে এটা আমি রিপিট করছি, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড গেছে, অর্থাৎ গ্যাপ কত, 1 সেকেন্ডে। এই 1 সেকেন্ডে 2 মিটার গেছে। পরের পজিশনেও দেখ, 1 সেকেন্ড গ্যাপ, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড গেছে, এখানেও 2 মিটার গেছে। তাহলে এর যে ভ্যালুটা, 2 সেকেন্ড, 1 সেকেন্ডে 2 মিটার গেছে, তাহলে এই যে ভেলোসিটি, মানে দ্রুতি, সরি, স্পিড কত পাচ্ছি, 2 মিটার পার সেকেন্ড, তাই তো? এর যে গতিবেগ, এটাও তো 2 মিটার পার সেকেন্ড পাচ্ছি না, পাচ্ছি না। কিন্তু তার সত্ত্বেও দ্রুতি আর গতিবেগ সেম হবে না, কেন জানিস, শুধু দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ভেক্টর রাশির ক্ষেত্রে দিক নির্ধারণটা ইম্পর্টেন্ট। এখানে এর দিক কোন দিকে, ধর এই কণাটা এখান থেকে এই বরাবর বৃত্তপথে গেল, বারবার করে বলছি, ধর এই ডিরেকশনে যাচ্ছে, তখন এ সবসময় লম্বভাবে, কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা, এর সাথে লম্বভাবে, এখান থেকে লম্বভাবে কি হবে, এর দিক নির্ধারণ হবে, এখান থেকেও লম্বভাবে এর দিক নির্ধারণ হবে, এখান থেকেও লম্বভাবে এর দিক নির্ধারণ হবে। এবং এই পার্টিকুলার কারণের জন্য এর দ্রুতি সেম হওয়া সত্ত্বেও, মানে ভ্যালুটা সেম হওয়া সত্ত্বেও, দুটো জিনিসকে আমি এক্স্যাক্টলি সেম বলতে পারবো না। কারণ কি, গতিবেগ, এই যে দিকটা পরিবর্তন হয়ে যায়। ভ্যালু দেখ সেম, 2 মিটার পার সেকেন্ড, এটাও 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি? কিন্তু এক্ষেত্রে আমরা এটা ধরতে পারবো। আর একটা, এই যে তোরা ত্বরণ পড়েছিস, ত্বরণ, জাস্ট এটা পড়েই ছাড়বো তোদের। ত্বরণ জিনিসটা কি, ত্বরণের যে সংজ্ঞা তোরা আগে পড়ে এসেছিস আগের ক্লাসে, এখানে লেখা ছিল কি, দ্রুতি পরিবর্তন বাই সময়, কেউ দেখেছিস? দেখিস তো নি, কি লেখা ছিল, গতিবেগ পরিবর্তন বাই সময়। ত্বরণে কি লেখা ছিল, ত্বরণের সংজ্ঞা যদি দেখিস, গতিবেগ পরিবর্তন, এটা আমরা নেক্সট দিন ত্বরণটাকে ইন ডেপথ আরো বুঝবো। গতিবেগ পরিবর্তন বাই কি হবে, সময়। কি বললাম, গতিবেগ পরিবর্তন বাই কি হবে, গতিবেগ তো ভেক্টর রাশি, ত্বরণও কি হয়, ভেক্টর রাশি। মজার জিনিস কি জানিস, এখানে ধর পৃথিবী সবসময় কোনো জিনিসকে নিচের দিকে টানে, যাকে বলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। যে অভিকর্ষজ ত্বরণের দিক আমরা জেনারেলি ধরি কোন দিকে, কেন্দ্রের দিকে।
পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে ভাবিস না এটা যদি পৃথিবী হয়, সেই পৃথিবীতে যদি এখানে কোনো লোক দাঁড়িয়ে থাকে, একেও পৃথিবী কিন্তু ঠিক তার কেন্দ্রের দিকেই টানবে। এখানে যদি কোনো লোক থাকে, একেও কিন্তু কেন্দ্রের দিকে টানবে। অভিকর্ষজ ত্বরণের ভ্যালু বা ডিরেকশন, ভ্যালু বলবো না, ডিরেকশন, ভ্যালু চেঞ্জ হয় কিন্তু ডিরেকশন সবসময় কেন্দ্রের দিকে। যদি পৃথিবীর এই পজিশনে থাকে, এখান থেকেও কিন্তু কেন্দ্রের দিকেই একে টানবে, সবসময় কেন্দ্রের দিকে পৃথিবী টানে। এইবার কোনো কোনো একটা বলকে ধর যদি ছাদ থেকে ফেলে দিই, তখন জি যদি নিচের দিকে হয়, এবার ভালো করে বোঝ, এই দিকটা আমি যদি প্লাস সাইড নিই, অর্থাৎ পৃথিবী যখন টানছে এদিকটা যদি প্লাস সাইড নিই, ঠিক উল্টো ভাবে আমি যদি বলটাকে উপরের দিকে ছুড়ি, আর একটা বল নিলাম, বলটাকে উপরের দিকে ছুড়লাম, তারপর বলটা আবার নিচে নেমে আসবে, যখন উপরের দিকে ছুড়লাম দেখ গ্র্যাভিটির উল্টো দিকে এলো, একে আমরা মাইনাস জি ভ্যালু ধরি। তখন অঙ্ক ক্যালকুলেশন করবো আমরা, এগুলো প্রচন্ড কাজে লাগবে। যে উপরের দিকে ছুড়ে দিলাম তখন ভ্যালুটা সবসময় মাইনাসে নেব, যখনই নিচের দিকে নামবে একে ভ্যালুটাকে সবসময় পজিটিভে নেব। তাহলে ভেক্টর রাশি সম্পর্কে দেখ কত কিছু জানতে পারলাম। ভেক্টর রাশির মানের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশন। যত অঙ্ক করবি এখানে ভুল কিন্তু দিক নির্ণয় করতে গিয়েই হয়। মান তুই ফটাফট বসিয়ে দিবি, কিন্তু যে দিকে যাবে দিকের উপর নির্ভর করে ভেক্টর রাশিটা সেম আছে না হবে নেই সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ ভেক্টর রাশির ক্ষেত্রে কি বুঝলাম, মানও সেম হতে হবে, অভিমুখও সেম হতে হবে, তবে বলতে পারবো দুটো ভেক্টর রাশি সমান। কি বললাম বোঝা গেছে? একটা কণা যদি 2 মিটার/সেকেন্ড বেগে এই দিকে যায়, আর একটা অন্য কণা এই লাইনে যেতে হবে এমন বলছি না, ভাবিস না ওই রেখাতেই যেতে হবে, এই যদি এক্স্যাক্টলি এই দিকেই যায়, অর্থাৎ এটা এটার সমান্তরাল হয় বা প্যারালাল হয়, তবে তাহলেও যদি 2 মিটার/সেকেন্ডেই যায়, তাহলে দেখ মানও সেম অভিমুখও সেম, তাহলেও বলতে পারবো এই কণা দুটো কি ভেক্টর রাশি। অর্থাৎ কি বলবো, কণা দুটোর যে গতিবেগ সেই গতিবেগটা সমান। বল বোঝা যাচ্ছে না যায়নি? কিন্তু দ্রুতি নির্ধারণের ক্ষেত্রে আমরা অত কিছু ভাববো না। যদি এটাও 2 মিটার/সেকেন্ড হয়, তার দ্রুতির ক্ষেত্রে কেসটা কি, এ ধর এদিকে 2 মিটার/সেকেন্ড বেগে গেল, দ্রুতিতে গেল, এই দিকে গেল 2 মিটার/সেকেন্ডে, এই দিকে গেল 2 মিটার/সেকেন্ডে, প্রত্যেকটা কন্ডিশনেই এদের দ্রুতি সমান হবে। কিন্তু গতিবেগ সমান হতে হলে এই কণাটা যদি এদিকে 2 মিটার/সেকেন্ড বেগে যায়, এক্স্যাক্টলি প্যারালালি একে যেতে হবে 2 মিটার/সেকেন্ড। আবার মজার জিনিস জানি, শুধু প্যারালাল হলেই হবে না, ধর একটা কণা এই প্যারালালি উল্টো দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে -2 মিটার/সেকেন্ড। তাহলেও কিন্তু গতিবেগ কিন্তু চেঞ্জ হয়ে গেল। সুতরাং শুধু প্যারালাল থাকলে হবে না, দিক সেম থাকতে হবে এবং একে অপরের প্যারালাল থাকতে হবে, অথবা একই রেখা বরাবর একই দিকে একই যদি মান নিয়ে যায়, যেমন 2 মিটার/সেকেন্ড মান নিয়ে যাচ্ছে, তবেই আমি বলবো দুটো তোর কি বলে গতিবেগ সমান। তাহলে গতিবেগ নির্ধারণের ক্ষেত্রে এই যে কোশ্চেনটার ইম্পর্টেন্সটা বোঝা গেছে, যে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হতেও পারে, নাও পারে। সরলরেখা বরাবর একই দ্রুতি নিয়ে এগোলে তখন তাদের কি হবে, গতিবেগটা সমান হবে। কিন্তু যদি একটুকু ডিরেকশন বা দিক চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু এদের সমস্যা হবে এবং এদের যে ভ্যালুটা, পুরো ভ্যালু সেম থাকলেও কি হবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, দিক চেঞ্জ হয়ে যাবে, এবং যে কারণে আমরা বলতে পারবো সেই কন্ডিশনে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হবে না। হতেও মানে এই উত্তরটা কি হবে, হ্যাঁ হতেও পারে নাও পারে। হতে পারে কখন, যখন সরলরেখা বরাবর একই দিকে যাবে, একই গতিবেগ নিয়ে যাবে, তখন এদের সেম হবে, মানে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হবে। কিন্তু যদি একটুকু দিক পরিবর্তন হয়ে যায়, মান একই এক মানে দেখ সমদ্রুতি মানে এদের মানটা সেম থাকবে, তাই তো, মান সমান থাকা সত্ত্বেও এদের গতিবেগ পরিবর্তন হওয়ার কারণে তখন এদেরকে সমদ্রুতি সম্পন্ন বলতে পারবো না। বল কনসেপ্ট বোঝা গেছে? একটু জটিল কনসেপ্ট এটা, কিন্তু মাথায় নিতে হবে। এটা ইউটিউবে পোস্ট হচ্ছে, তোরা চাইলে দেখে নিতে পারিস বাড়িতে যতবার খুশি। ঠিক আছে, তারপরেও যদি কোথাও 1%ও ডাউট লাগে, নেক্সট ক্লাস এসে আমাকে বলবি। আজকে তোদের ছুটি দিতে হবে, স্কুল আছে তাই তো? ঠিক আছে।